জয়, যার জীবনের একমাত্র লক্ষ্য ধনুর্বিদ্যায় গোল্ড মেডেলিস্ট হওয়া। তবে অতীতে নিজের বোনের সাথে ঘটে যাওয়া কিছু কালো স্মৃতি যেন তার জীবনের এই লক্ষ্য পূরণে ব্যাঘাত ঘটাতে শুরু করে। এমন কিছু সত্য আর এমন কিছু রহস্য যা আজও জয়কে কুরে কুরে খাচ্ছে। ধোঁয়াশায় ভরা কালো অতীতকে পরিষ্কার করতে জয় বেরিয়ে পড়ে। তবে কি জানতো বোনকে খুঁজতে গিয়ে ছোট্ট ভাইটি এমন পরিস্থিতির শিকার হবে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। যেখানে অন্যরা মাথা নিচু করে চলে যায়, সেখানে ছোট্ট ভাই প্রতিশ্রুতি রক্ষার জন্য দাঁড়িয়ে যায় একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে। পুলিশ, গ্যাংস্টার, রাজনৈতিক দানব সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ভাইয়ের ভালোবাসা যদি আগুন হয় তাহলে থাম্মুডো সেই আগুনে ছাপ দেওয়া এক যোদ্ধা। ভাই বোনের ভালোবাসা, অ্যাকশন, ইমোশন, প্রতিশোধ আর এক নিখুঁত ভাই বোনের সম্পর্কের গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব থাম্মুডো মুভির কাহিনী। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মাঝরাতের শহরের বড় একটি ফ্যাক্টরি ব্লাস্ট হয়ে যায়। ফ্যাক্টরির মধ্যে থাকা বিষাক্ত পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত পদার্থ বায়ুর সাথে মিশ্রিত হয়ে পুরো শহরে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে শহরের পশু পাখি সহ সাধারণ মানুষও এই বিষক্রিয়ার ফলে মারা যেতে শুরু করে। চারিদিকে স্বজন হারানোর হাহাকার। পুরো শহর যেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে মৃতপুরীতে রূপান্তরিত হয়েছে। পরদিন সকালে মিনিস্টার রেডি হয়ে বেরিয়ে তার বিয়েকে জিজ্ঞেস করে ব্লাস্ট হয়েছে ফ্যাক্টরিতে, কিন্তু সে কেন মিনিস্টারকে তার বাড়িতে সাক্ষাৎকার করতে বলছে? তার তো উচিত আমার সাথে এসে সাক্ষাৎকার করা। পিএ বলে, আপনার এই ছোট ট্যুরের জন্য সে 50 দিবে বলেছে, আমাদের জন্য একটা গাড়িও পাঠিয়েছে। মিনিস্টার বলে, সে কি ধনী বলে অহংকার দেখাচ্ছে? পিএ বলে, না স্যার, সে অহংকারী নয়, সে বাইরে বেরোতে ভয় পায়। অতীতে দেখা যায় অরফান এতিম ছেলে আজারওয়াল তাকে দত্তক নিয়েছিল। তারা তাকে যা যা প্রয়োজন সবকিছুই দিয়েছে, সর্বোপরি তারা তাকে ভালোবাসাও দিয়েছে। একদিন দুর্ঘটনায় তার শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার কান 20 ডেসিবেলের বেশি শব্দ সহ্য করতে পারে না, এমনকি সবচেয়ে মৃদু ফিসফিসানোতেও প্রায় 30 ডেসিবেল হয়ে যায়। আর এই কারণেই সে বাইরে আসতে ভয় পাচ্ছে। সে তার ঘরের ভেতরেই তার চাহিদা অনুযায়ী একটি পৃথিবী তৈরি করেছে। তার একটা প্রাইভেট সিকিউরিটি টিমও রয়েছে। বাইরের সমস্ত কাজ তাদের দ্বারা পরিচালিত হয়। মিনিস্টার বাড়ির মধ্যে প্রবেশ করে জুতো বাইরে রাখে, এরপর নিজের শরীরে থাকা সমস্ত প্রকার সোনা আর ফোন বাইরে রেখে তারপরে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢোকার আগে শব্দ করে এমন যে কোনো জিনিস সরিয়ে ফেলতে হয়। ভেতরে সব কক্ষই শব্দরোধী এবং চামড়ার মেঝে। তার কর্মীরাও নীরব। অন্যরা যখন কথা বলে তখন সে সব সময় শব্দ কমানোর যন্ত্র ব্যবহার করে। সে তার সব কাজ নিঃশব্দে করে, কোনো শব্দ না করেই। এসব কিছু দেখে শুনে মিনিস্টার মাথায় একটা শয়তানি প্রশ্ন জাগে, তবে বিয়ে উত্তর দেয়, ওইসব সময় তো মুখ বন্ধ করে দেয়া হয়। কথা শুনে মিনিস্টার জোরে হেসে ওঠে। বিয়ে বলে, আমরা যদি খুব জোরে হাসতে থাকি তাহলে ওরা আমাদের মুখ বন্ধ করে দেবে। অবশেষে তারা অরফানের রুমে চলে যায়। মিনিস্টার অরফানকে বলে, তুমি বাইরে যে বিস্ফোরণ ঘটাও তার চেয়ে এখানকার নীরবতা আমাকে বেশি ভয় পাচ্ছে। যাই হোক, তোমার ওই কারখানা 6 মাস ধরে বন্ধ রয়েছে, তাহলে কারখানায় বিস্ফোরণ ঘটলো কি করে? যেই কারখানা চালুই ছিল না, তাতে এত বড় দুর্ঘটনা হলো কিভাবে? অরফান বলে, কেউ সৃষ্টিতে বিশ্বাস করে আর কেউ ধ্বংসে, আর আমি বিশ্বাস করি ধ্বংস থেকে উৎপন্ন সৃষ্টিতে। মিনিস্টার বলে, মুখ্যমন্ত্রীর জন্য 100 কোটি টাকা, আমার জন্য 10 কোটি টাকা, এবং দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য। অরফান বলে, মাথাপিছু 1 লাখ করে, তবে 1 লাখ টাকার সংখ্যায় খুব কম হয়ে যায়, যার জন্য মিনিস্টারের কথায় ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে মাথাপিছু 2 লাখ টাকা করে দেওয়ার ব্যাপারে অরফান রাজি হয়ে যায়। দুই পক্ষে ডিল ফাইনাল হয়। সংগ্রাহক কার্যালয়, বিশাখাপত্তনম। ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্দেশ্যে চেক বিতরণ হচ্ছে। পাশেই একজন ম্যানেজার বলে ওঠে, আমি এই প্রথম দেখছি একটা দুর্ঘটনা ঘটার 15 দিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে। তোমরা আসলেই কতটা ভাগ্যবান, এই টাকা নিলে তো তোমাদের লাইফ সেট হয়ে যাবে। তখন একজন মহিলা বলে ওঠে, এই 2 লাখ টাকার চেক যদি আমি আপনাকে দেই আর তার সাথে আরো একটা চেক দেই, আপনি কি পারবেন আমার মৃত সন্তানকে ফিরিয়ে এনে দিতে, নাকি আমার কষ্ট কমাতে পারবেন? জীবনের মূল্য আপনি কেবল হারানোর পরেই বুঝতে পারবেন। যখন কোনো পরিবারের কেউ মারা যায় তখন তাকে বলে কি জীবন হারানো নয়, এতে পুরো পরিবার ভেঙে যায়। আমি এই কলঙ্কিত টাকা চাই না, আমি বিচার চাই। ম্যানেজার বলে, কিসের বিচার চাও তুমি? সন্তান হারা মা বলে, এর জন্য দায়ী ব্যক্তিকে শাস্তি দিন, আমি এটার ন্যায় বিচার চাই। ম্যানেজার বলে, এই অফিসের শতাধিক কর্মকর্তা রয়েছে, যাকে ইচ্ছে অভিযোগ করো, যে নেতার কাছে গিয়ে ইচ্ছে কাঁদো, আর কিছুই ঘটবে না, বুঝেছো?
মা বলে, যতদিন না বিচার পাবো আমি 1 ইঞ্চিও নড়বো না এবং 1 ফোঁটাও পানি খাবো না। এই বলে টাকার চেক ম্যানেজারের মুখের উপর ছুঁড়ে মেরে সেই মাটিতেই মহিলাটি বসে পড়ে। যা দেখে ক্ষতিগ্রস্ত পরিবারের সকল লোকেরাই টাকার চেক ছুঁড়ে ফেলে দেয় আর উপযুক্ত বিচার পেতে সকলেই অন্বেষণে বসে। শয়তান ম্যানেজার বলে, তোমরা যদি এখানে বিচার চাওয়ার জন্য না খেয়ে মরেও যাও, 100 বছর পার হয়ে যায়, তারপরেও তোমাদের বাঁচাতে কিন্তু কেউ আসবে না। সাধারণ জনগণের মধ্যে এক বৃদ্ধ চাচা দাঁড়িয়ে বলে, প্রাচীনকালে নিবাত কবচ নামে কিছু রাক্ষস ছিল। তারা তোমার মতোই অহংকারী হয়ে উঠেছিল, এই বিশ্বাসে যে তাদের কেউই থামাতে বা হত্যা করতে পারবে না। তারপরে এলেন অর্জুন, তিনি ওই রাক্ষসদের ধ্বংস করেছিলেন। ঠিক তেমনি আমাদেরও ন্যায় বিচার প্রদান করতে সৃষ্টিকর্তা ঠিক কাউকে না কাউকে পাঠাবে। এদিকে স্টেডিয়াম বুলস আই প্র্যাকটিস চলছিল। কোচ এসে জয়কে জিজ্ঞেস করে, জয়, তোমার জীবনের লক্ষ্য কি? জয় বলে, আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমি সোনা জিততে চাই স্যার। স্যার বলে, গত কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি বুলসাই মারতে পারছো না। বুলসাই ছাড়া তুমি কখনোই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে পারবে না। আমি জানি তুমি তোমার ধনুক চালাতে পারদর্শী, কিন্তু তুমি যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতে চাও তোমার মনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধু স্রোতের সাথে চললেই হবে না, মাঝে মাঝে আপনাকে থেমে যেতে হবে, ভাবতে হবে এবং সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে তুমি এমন ভাবে বাঁচো যেন এটাই তোমার জীবন। যেদিন তুমি সত্যি অনুভব করবে যে এটা ছাড়া তুমি কিছুই নও, সেই দিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। এই বিষয়টা নিয়ে সারাদিন রাত জয় ভাবতে শুরু করে। রাতের বেলা বছরের সেরা স্টার্ট আপের অনুষ্ঠানে চিত্রাকে সম্মানিত করা হয়। মঞ্চে গিয়ে চিত্রা বলে, উইলিং, এটি কেবল একটি স্টার্ট আপ নয়, একটা প্রতিভা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিভাকে সুযোগের সাথে সংযুক্ত করি। অনেকেই চিত্রাকে তার জীবনের স্টার্ট আপের ব্যাপারে জিজ্ঞেস করে। চিত্রা বলে, 8 বছরের একটি মেয়ে তার অত্যাচারী বাবার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। 10 বছরের একটি ছেলে তার বাবাকে ঘটনাটি জানিয়েছিল এবং তাকে এতিমখানায় ভর্তি করতে সাহায্য করেছিল। সে তাকে নতুন জীবনের সুযোগ দিয়েছিল। আর সেই মেয়েটা আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, কারণ জয় আমাকে সেই সুযোগটা দিয়েছিল। আমার বেঁচে থাকা আর এত দূর পর্যন্ত আসা শুধুমাত্র জয়ের জন্য। এরপর তারা অনুষ্ঠানের কেক কাটে। অনুষ্ঠান শেষে জয় চুপচাপ করে বসে আছে। চিত্রা বলে, কি হয়েছে বলো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমাকে তোমার থেকেও কিন্তু আমি বুঝতে পারি বেশি, তাই সবটা খুলে বলো। জয় আজকের সম্পূর্ণ ঘটনা খুলে বলে। চিত্রা বলে, আমি জানি তো শারীরিকভাবে তুমি সম্পূর্ণ সক্ষম, কিন্তু সমস্যা হয়তো অন্য কোথাও। নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার চেষ্টা করো। সামনে তোমার জন্য সুবর্ণ একটা সুযোগ আসতে চলেছে। আমি চাই না এই সুযোগটা তুমি হাতছাড়া করো। এরপর থেকে জয় প্রায় সময় ধ্যানযজ্ঞ করতে শুরু করে। তবে এই ধ্যানের মধ্যে সে অদ্ভুত কিছু ভিশন দেখতে পেত। এসব ভিশনের জন্য জয়ের মন মানসিকতা আরো খারাপ হতে শুরু করে। সে ঠিকঠাকভাবে কাজে মনোযোগ দিতে পারছিল না। বলা যায় এক প্রকার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নিজের শরীরেই আঘাত করে। চিত্রা এই বিষয়টা দেখে তাকে শান্ত করার চেষ্টা করে, তবে জয় তার উপর মেজাজ দেখিয়ে চলে যায়। বাড়ি ফেরার পথে হাইওয়ের উপর থাকা অবস্থায় জয়ের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে সে ব্রিজ থেকে পড়ে যাচ্ছিল আর অতীতের সব ভীষণ দেখছিল। অ্যাক্সিডেন্টের তথ্য পাওয়ার সাথে সাথে চিত্রা দ্রুত হসপিটালে চলে যায়। এদিকে জয়ের আবছা আলোতে কারো চেহারা মনে পড়েছে। হুট করেই তার জ্ঞান ফিরে আসতে দেখে চিত্রা বলে, এমন কোনো সমস্যা হয়নি, শুধু কয়েক জায়গায় ফ্র্যাকচার হয়েছে। ডক্টর বলেছে ব্যায়াম করলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। জয় কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার বোন। যাক, মাথায় নাট বল্টু তাহলে খুলে গিয়েছে। জয় কিছুটা সুস্থ হলে চিত্রা জয়ের বোনের ব্যাপারে জিজ্ঞেস করে। জয় বলে, আমার মা আমাকে জন্ম দিতে দিতেই মারা গিয়েছেন। আমার বাবা সব সময় তার কেন্দ্রীয় সরকারি চাকরি নিয়ে ব্যস্ত থাকতেন। আমার বোন আমার কাছে মা এবং বাবা উভয় হয়ে উঠল। আমি কখনোই তার থেকে আলাদা ছিলাম না, 1 মিনিটের জন্যও না। আমরা তখন সেকেন্দ্রাবাদে থাকতাম। আমার বোন কারো প্রেমে পড়ে যায়। তিনি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ কথা আমার বাবাকেও বলেছিল, তবে তিনি অসম্মতি জানান। যদিও বাবা এর বিপক্ষে ছিলেন, সে তার প্রতিশ্রুতি রক্ষার জন্য গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সে সময় এবং স্থান উল্লেখ করে একটি চিঠি লিখেছিল। চিঠিটা আমার হাতে তার প্রেমিকের উদ্দেশ্যে নিয়ে যেতে বলে। তবে মাঝপথে বাবার সামনে চলে আসলে আমি ভয় তার হাতে চিঠিটা দিয়ে দেই। আমার বোনের নাম স্নেহলতা। চিঠিটা পড়ে আমার বাবা আমার বোনের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন এবং জোর করে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। যাকে সে ভালোবাসত, সে হৃদয় ভাঙার যন্ত্রণা থেকে বাঁচতে পারেনি। বিয়ে শেষে বেরোনোর সময় আমার বোন বলল, যতদিন বেঁচে আছি তোমার ঘরে আমি পা রাখবো না, আর আমি কখনোই এখানে আসবো না। আমি তোমার মুখের দিকেও তাকাবো না। সেই দিন সে চলে গেল, আর ফিরে আসলো না। আমার বোন আর কখনো আমার জীবনে ফিরে আসেনি, এমনকি আমাদের বাবা মারা যাওয়ার পরেও। এসব ঘটেছে শুধুমাত্র আমার বিশ্বাসঘাতকতার জন্য। আমি ভয়ে সেই চিঠিটা বাবার হাতে দিয়েছিলাম। আমার বোনের সাথে আমি যে অন্যায় করেছি তা আমার অবচেতন মনে অপরাধ বোধের মতো স্থায়ী হয়ে গিয়েছে। এই বল্টু তখনই ঠিক হবে যখন আমি নিজেকে অপরাধ বোধ থেকে মুক্ত করব। আমি চাই আমার বোন আবারও আমাকে ভাই বলে ডাকুক। চিত্রা বলে, তাহলে চলো বোনের কাছে চলে যাওয়া যাক। জয় বলে, এখন?
এত বছর পর আমরা কোথা থেকে শুরু করব? চিত্রা বলে, তোমার বোনই তোমার সমস্যার সমাধান। তোমার আত্মীয়দের কাছে ফোন করে তার ঠিকানা জেনে নাও। পরবর্তীতে অরফানের ম্যানেজার আর সরকার কর্তৃক নিযুক্ত তথ্য অনুসন্ধান কমিটি মিটিং এ বসেছে। ম্যানেজার সকলকে উদ্দেশ্য করে বলে, আমরা আমাদের অনুকূলে একটি প্রতিবেদন প্রস্তুত করেছি। আগামীকাল এটাই আপনারা প্রতিবেদন হিসেবে জনগণ আর সরকারের দরবারে তুলে ধরবেন। অনুসন্ধান কমিটির একজন বলে, আমাদের তদন্তের ফলাফল আপনি জানেন, এই দুর্ঘটনা হঠাৎ করে হয়নি। এটা আপনারা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন। ফলস্বরূপ গ্যাস লিকেজ ঘটে এবং বেশ কয়েকজন মারা যায়। অতএব আমরা আপনার মিথ্যে প্রতিবেদনে স্বাক্ষর করব না। ম্যানেজার তাদের টাকার অফার করে। সেখানে থাকা এক ম্যাডাম বলে, সরকার আমাদের কাজের জন্য যথেষ্ট টাকা দেয়। এই মুহূর্তে অরফান এন্ট্রি নিয়ে বলে, যেখানে ভালোবাসা কাজ করে না সেখানে হিংস্রতা দেখাতে হয়। দেখা যায় অনুসন্ধান কমিটির পরিবারের মেম্বারদের সকলকেই আটকে রাখা হয়েছে। এক অফিসার তো বলেই বসে, আমাদের পরিবারকে উঠিয়ে নিয়ে এসে ভয় দেখাবে ভেবেছেন? তা কখনোই হবে না। নিমিষে সেই অফিসারের পরিবারের 3 জন সদস্যকে মেরে ফেলা হয়। অফিসার চিৎকার করে ওঠে। এই চিৎকারের আওয়াজ শুনে অরফানের সমস্যা বেড়ে যায়। তাই ব্যথায় 2 কান চেপে ধরে সেও চিৎকার করে ওঠে। ম্যানেজার সাই তার মুখ চেপে ধরে বলে, সবাই সাইলেন্ট থাকো, না হলে এখানের পরিবেশ আরো হিংস্রতা বেড়ে যাবে। বাধ্য হয়ে এক এক করে সকলেই সাইন করে। শেষে মহিলা অফিসার বলে, শুধু আমাদের স্বাক্ষর দিয়েই এই প্রতিবেদন অনুমোদিত হবে না। এটি কেবল তখনই বৈধ হবে যখন আমাদের কমিটির বিশেষ সদস্য দ্বারা স্বাক্ষরিত করা হবে। আর সেই সদস্য হচ্ছে ঝাঁসি কিরণময়ী, লেডি অফিসার ধর্মরাজু। সে যেসব জায়গায় পরিদর্শন করে সেখান থেকে এক ফোঁটা পানিও গ্রহণ করে না। অরফান বলে, তাহলে আমি জানি কিভাবে তাকে সই করাতে হবে। এদিকে বোনের খোঁজ করতে করতে তারই এলাকায় জয় আর চিত্রা পৌঁছে যায়। এক ধোবাকে স্নেহলতার ব্যাপারে জিজ্ঞেস করলে এই নামে তাকে কেউ চিনতে পারে না। তবে ছবি দেখানোর পর বলে, আপনারা ঝাঁসি ম্যাডামের কথা বলছেন? ঝাঁসি ম্যাডামের শ্বশুর শ্রীনারায়ণ অনেক আগেই দেবী বাগাডালাম্মার উৎসবে যোগদানের প্রতিজ্ঞা করেছিলেন, আর এই উৎসবেই সকলে সামিল হতে গিয়েছে। অন্ধ্র ও ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত একটি স্থান হলো আম্বারাগন্ডু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। এই জায়গায় পৌঁছানোর মাত্র 2টি পথ আছে। একটি হচ্ছে অন্ধ্র এবং অন্যটি হচ্ছে ছত্তিশগড়। এখানে বেদি উপজাতি বসবাস করে। তাদের ভাষা এবং পোশাক সবার থেকে আলাদা। এই এলাকার মানুষ শ্রমের জন্য ঘোড়া এবং গাধার উপর নির্ভর করে। এখানকার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। কল করার জন্য নির্দিষ্ট কয়েকটি স্থানে দাঁড়িয়ে থাকতে হয়, অর্থাৎ নেটওয়ার্ক পেতে গাছে উঠতে হবে অথবা টাওয়ারের কাছে যেতে হবে। যেহেতু এই জায়গাটি কোনো রাজ্যের অন্তর্গত নয়, তাই এর কোনো তত্ত্বাবধান সরকারেরও নেই। আর এখানে আইন শৃঙ্খলা প্রযোজ্য নয়। এখানে অনেকেই চুক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডের ব্যবসা করেন। দেবী বাগাডালমার উৎসব এখানে প্রতি 12 বছর পর পর একবার ঘটে। এর অংশ হতে সারা ভারত এবং বিদেশ থেকে ভক্তরা আসে। এই গ্রামের উৎসবে ঝাঁসি অর্থাৎ স্নেহলতা আর তার পরিবার এসেছে। তদন্ত কমিটির মহিলাটি ওয়াশরুমে যাওয়ার কথা বলে ফোন ওয়াচ দিয়ে ঝাঁসিকে ফোন করে সম্পূর্ণ ঘটনা বলে দেয় আর ম্যাডামকে তার পরিবারকে নিয়ে সাবধান থাকতে বলে। সাথে সাথে ঝাঁসি এই খবর পুলিশ কমিশনারকে জানিয়ে দেয়। তারাও সম্পূর্ণ বিষয়টা হ্যান্ডেল করতে বেরিয়ে পড়ে। দ্রুত ঝাঁসি পরিবার সহ পুজোর স্থান থেকে বেরিয়ে পড়ে। পথিমধ্যে গুন্ডারা তাদের উপর হামলা করে বসে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। তবে ঠিক সেই রাস্তা দিয়ে জয় আর চিত্রা আসছিল। আচমকা তাদের গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। জয় যদিও রাস্তা চিনতে গাড়ি থেকে বাইরে ছিল, তাই তার কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু চিত্রা গাড়ি সহ উড়ে যায়। জয় দ্রুত চিত্রাকে কোনো মতে গাড়ির মধ্য থেকে টেনে বের করে। এদিকে গুন্ডাদের হাত থেকে বাঁচতে গাড়ি থেকে বেরিয়ে ঝাঁসি আর তার পুরো পরিবার জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে। হুট করেই এক গুন্ডা চিত্রাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। চিত্রা একটুর জন্য প্রাণে রক্ষা পায়, কারণ জয় তার হাত টেনে ধরেছিল। এই বিষয়টা দেখে জয় সম্পূর্ণ রেগে যায়। দৌড়ে গিয়ে গুন্ডাকে এক ঘুষি মারে। ততক্ষণে তাদের গাড়িটাও ব্লাস্ট হয়ে যায়। সঙ্গীদের মারতে দেখে গুন্ডারা জয়ের দিকে ধেয়ে আসে। এই সুযোগে ঝাঁসির পুরো পরিবার সেই স্থান থেকে পালাতে শুরু করে। জয় এক এক করে গুন্ডাদের মেরে সামনে এগিয়ে যায়। এরপর ঝাঁসির পুরো পরিবারের সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে বোনের চোখে চোখ পড়ে। জয় মুচকি হেসে ওঠে। তার বোন তার কাছে গিয়ে বলে, আমি জানি না তুমি কি, কিন্তু আজকে আমাদের সকলের জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন তার পরিবারের একজন সদস্য জিজ্ঞেস করেছিল, এরা কেন আমাদের উপর আক্রমণ করছে? ঝাঁসি বলে, গত মাসে বাইজাকে একটা ঘটনা ঘটেছিল। ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে। ন্যায় বিচারের দাবিতে অন্বেষণ করে তারা। অন্বেষণ থামাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে, গ্যাস টিয়ার ছাড়ে, গরম পানি ছড়ে। এরপরও কোনো কাজ হয় না, কারণ বিক্ষোভকারীরা তাদের ধর্মঘট অব্যাহত রেখেছিল। তারা ছত্রভঙ্গ হয়নি। দোষীদের বিরুদ্ধে ন্যায় বিচার এবং ব্যবস্থা গ্রহণে তাদের আশা রয়েছে। আমাদের সরকার নিযুক্ত কমিটির রিপোর্ট দ্বারা নির্ধারিত হয়। তিনি কমিটির অন্যান্য সদস্যদের হুমকি দিলেন এবং তাদের একটি জাল প্রতিবেদনে স্বাক্ষর করতে বাধ্য করলেন। আমার রিপোর্ট এখন গুরুত্বপূর্ণ। আগামীকাল সকাল 9টার মধ্যে আমাকে মূল প্রতিবেদনটি ভাইজ্যাক কালেক্টরকে জমা দিতে হবে।
তাই তো ওরা আমার পিছু লেগেছে। এক সদস্য বলে তাহলে থানায় যাই, কিন্তু এখানে কোনো পুলিশ নেই। এই জায়গাটি কোনো রাজ্যের অন্তর্গত নয়, এটা একটা আইনহীন দেশ। আমি কমিশনারের সাথে কথা বলেছি, ছত্তিশগড়ের এক্সিট পয়েন্টে পৌঁছানোর পর কৌশমিতে তারা আমাদের সুরক্ষা ব্যবস্থা করবে। আমরা নিরাপদে আম্বারাপুর ত্যাগ করতে পারবো। তবে এই সময়টায় গুন্ডারা আবারও আক্রমণ করলে তাদের সাহায্য করবে কে? ঝাঁসি জয়ের কাছে গিয়ে বলে, দয়া করে ভাববে না যে আমি তোমার দয়ার সুযোগ নিচ্ছি। তুমি যদি আমাদের সাথে কৌশমিতে আসো তাহলে আমরা সবাই নিজেদের নিরাপদ বোধ মনে করব। জয় মাথা নিচু করে হ্যাঁ বলে। সকলে একসাথে পথ চলতে শুরু করে। চিত্রা জয়কে বলে, তোমার বোন তোমাকে দেখে চিনল না কেন? নাকি একই রকম চেহারা দেখতে? তুমি ভুল করে তোমার বোন ভাবছো। জয় বলে, ওই আমার বোন। সুযোগ বুঝে আমি বলে দেবো আমি তার ভাই। সেই কবে দেখা হয়েছিল আমাদের, তাই হয়তো চিনতে পারছে না। আমি আমার অপরাধ বোধের জন্য বোনের কাছে ক্ষমা চেয়ে নেব। এই মুহূর্তে ফ্যামিলির সদস্যের মধ্যে থাকা একটি ছেলে চিৎকার করে ওঠে। তার হাতে কোনো পোকামাকড় কামড় দিয়েছে, যার জন্য ছেলেটি ব্যথায় কাতরাচ্ছে। এমন অবস্থা দেখে সবাই ফোনে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে। চিত্রা বলে, সিগন্যাল ছাড়াই জরুরি কলগুলো এখানেও চলে, SOS এ কল করো। জয় এমার্জেন্সিতে কল দেয়। দেখা যায় পাহাড়ের উপরে সেন্টার পয়েন্টে একটি ছোট বাঁশের তৈরি ঘরে রত্না নামের একটি মেয়ে এমার্জেন্সি কল রিসিভ করে। ফোন রিসিভ করতে দেখে জয় বলে ওঠে, দ্রুত ডক্টরের সাথে কানেকশন লাগান, আমাদের ডক্টরের সাথে আলাপ করা প্রয়োজন। তবে রত্না বলে সে একাই 100, যে কোনো ধরনের সাহায্যের জন্য সে নিজেই সহযোগিতা করতে পারবে। জয় সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। রত্না বিভিন্ন ঔষধি গাছের বর্ণনা দিয়ে সেগুলো একত্র করে হাতে পিষতে বলে, এরপর ক্ষতস্থানে লাগাতে বলে। জয় সব কাজ করে। এরপর কি করবে? রত্নাকে জিজ্ঞেস করে। রত্না বলে, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য আপনার একটা ফিস প্রয়োজন। রত্নার সাথে কথা বললে ফি দিতে হয়। জয় বলে, জরুরি পরিষেবা বিনামূল্যে হওয়া উচিত ছিল না? আচ্ছা, কত দেব বলুন? রত্না বলে, তুমি এখানে নতুন তাই না? এই এরিয়ায় সরকারি কোনো পরিষেবা পাওয়া যায় না। এক NGO এই কাজ করার জন্য আমাকে মাসিক 3000 টাকা দেয়। তবে সেই টাকায় আমার তো হয়ই না, বরং আমার ঘোড়া বিস্কিটই বহন খরচ ওঠে না। তাই তুমি তোমার সাধ্যমতো আমাকে কিছু টিপস দিয়ে দিও। এদিকে ওরফান তার কর্মী ফ্রান্সিসকে বলছে, বাচ্চা, বুড়ো, গর্ভবতী মহিলা, এতগুলো মানুষ খুব দ্রুত কোথাও যেতে পারবে না। তাই খোঁজা শুরু করো আর আমাকে আপডেট দিতে থাকো। ফ্রান্সিস তার লোকেদের সাথে জঙ্গলের মধ্যে ভাগাভাগি করে ঝাঁসির পরিবারকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় সকলেই খুব ক্ষুধার্ত। জয় রত্নাকে ফোন করে বলে, আপনি তো একের ভেতর সব। বাচ্চারা ডিমান্ড করছে পিৎজা, বার্গার, পাস্তা খাবে, আপনি ডেলিভারি দিয়ে দিন। রত্না বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? এসব খাবার আমি কোথায় পাবো যে তোমাদের ডেলিভারি করব? রত্না পাহাড়ি এলাকার খাবারযোগ্য সব ফলমূলের নাম বলতে শুরু করে, আর পরিবারের সবাই মিলে খুঁজে খুঁজে সেসব ফলমূলগুলো বের করে। এসব ফলগুলো খেয়ে আপাতত তাদের ক্ষুধা নিবারণ হচ্ছিল। রত্না বলে, আমার ফিস দিতে কিন্তু ভুলবে না। ওপাশ থেকে কিস এর আওয়াজ আসতে শুরু করে। রত্না বলে, কিসের আওয়াজ আসছে কেন? আমি চাইলাম ফিস, আপনি তার বদলে দিচ্ছেন কিস। সামনে পেলে কিন্তু জানে মেরে দেবো। এরপর আর কখনো ফোন করবেন না। বাচ্চা মেয়ের দ্বিতীয় আর চলতি পথে পায়ের ধাক্কায় একটা রশ্মি সরে যায়, যার জন্য সেটিং করে রাখা বড় একটা ধারালো গাছ দ্বিতীয়ার দিকে ধেয়ে আসতে শুরু করে। এটা দেখে দ্বিতীয়া সেখানে প্যানিক অ্যাটাকে দাঁড়িয়ে থাকে। যেই না গাছের টুকরো দ্বিতীয়ার শরীরকে আঘাত করতে যাবে, সেই মুহূর্তে জয় এসে তাকে বাঁচিয়ে নেয়। দ্বিতীয়া সম্পূর্ণ ঘোরের মধ্যে রয়েছে। ঝাঁসি তার মেয়েকে শান্ত করতে চেষ্টা করে। দ্বিতীয়া ভয় পেলে বারবার হিচকি টানে, আর হৃদয় প্রচুর কাঁপতে থাকে। ওষুধ গাড়িতে রয়েছে, তাই খাওয়ানোর সুযোগ নেই। এই মুহূর্তে গ্রামীণ সম্প্রদায় ঢাক ঢোল এবং বাঁশরি বাজিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুরে তালে তালে জয় দ্বিতীয়ার মন ভালো করতে গান গাইতে শুরু করে। কি মনোরম পরিবেশ, তাই না? অনেক চেষ্টার পর দ্বিতীয়া অবশেষে মনের আনন্দে নাচতে এবং গাইতে শুরু করে। অনেকক্ষণ পর জয় আবারও রত্নাকে ফোন করে। রত্না ফোনটা রিসিভ করলেই জয় এক নাগারে কিস করতে শুরু করে। রত্না বলে, এখন কি চাই বলো? জয় বলে, একটা গাড়ির ব্যবস্থা করে দাও। রত্না বলে, এসব চাহিদা এখন পর্যন্ত তো কেউ করলো না। আপনি কি আর কাহিনী কি বলুন তো? জয় সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রত্না বলে, বুঝতে পেরেছি, আপনার জন্য বিশাল একটা গাড়ি এবং গাড়ির ড্রাইভার আমাদের গুথি তো রয়েছেই। গুথি জঙ্গলের মধ্যে তীরের সাহায্যে শিকার করে বেড়াচ্ছে। একটু পরেই রত্না ফোন করে বলে, একটা পরিবার জঙ্গলের মধ্যে খুব বিপদে পড়েছে, তুমি গিয়ে ওদের একটু নিয়ে আসো। গুথি বলে, কতজন হবে? আমি কিন্তু মাথা পিছু 100 করে নেব। এই রে, একজন ফিশের বদলে কিস দিয়েছে, না জানি একে আবার কি দিয়ে বসে। যাই হোক, ডিল ফাইনাল করে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চিত্রা ঝাঁসিকে জিজ্ঞেস করে, এখানে আপনার শ্বশুরবাড়ির পক্ষে সকলকে দেখতে পাচ্ছি, আপনার বাবার বাড়ির কেউ নেই? ঝাঁসি হেসে বিষয়টা উড়িয়ে দেয়। ঝাঁসির স্বামী বলে, এটা আমাদের পারিবারিক বিষয়। চিত্রা বলে, আমরা এতক্ষণ ধরে একসাথে আছি, আপনাদের বিপদে আমরা আপনাদের সাথেই রয়েছি, আর আপনারা ছোট্ট একটা পারিবারিক বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারছেন না? ঝাঁসির হাজবেন্ড তাদের অতীতের ঘটনা খুললে বলে। চিত্রা বলে, কি ম্যাডাম?
একটা বিষয় নিয়ে 20 বছর ধরে আপনি আপনার পরিবার থেকে দূরে রয়েছেন, এত বছর ধরে আপনি রাগ করে রয়েছেন। ঝাঁসি বলে, কে বলল আমি রাগ করে রয়েছি? আমার ছোট ভাই আমার ছেলের সমান, সে আমার প্রথম সন্তানের মতো। চিত্রা বলে, তাহলে কেন দূরে রয়েছেন আপনার ভাই থেকে? কারণ ওটা ছিল আমার অতীত জীবন। আমার ভাই আমাকে আমার প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেয়। আমি এটা নিয়ে চিন্তা করি যে কারোর সাথে জীবন করেছি, কিন্তু আমার হৃদয়ে অন্য কেউ ছিল। আমার স্বামী খুব ভালো মনের মানুষ। আমাদের বিয়ের পর আমার ভালোবাসার কথা জানতে পেরে সে বলল, গড়া বাঁধলেই আমি তোমার স্বামী হয়ে যাব না। যখন তুমি আমাকে পুরোপুরি গ্রহণ করবে তখনই আমি সত্যিকার অর্থে তোমার সঙ্গী হব। সে বছরের পর বছর অপেক্ষা করেছিল আমার জন্য। অন্যদের সম্মান হারাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি নিজের প্রতি শ্রদ্ধা হারানো সহ্য করতে পারবো না। তাই আমি আমার অতীতকে মুছে ফেলেছি, ভুলে গিয়েছি আমার ভালোবাসা এবং আমার ভাই। আমি চাই না সেসব দিন মনে রাখতে। এদিকে অরফান সাহেব পার্টিতে নাচ করছেন। গান না শুনে আবার নাচ করে কিভাবে? আসলে পাগলের পাগলামি। সব দিক থেকে ঝাঁসির পরিবারকে প্রায় আটকে ফেলা হয়েছে। ঠিক এই কারণেই সে একা একাই আনন্দ উপভোগ করছে। যাই হোক, পুরো পরিবার প্রায় বাসের কাছাকাছি চলে এসেছে। বাস তাদের জন্য অপেক্ষা করছে, তবে সেখানেও গুন্ডারা লুকিয়ে ঝাঁসির পরিবারের জন্য অপেক্ষা করছে। গর্ভবতী মেয়েটির অবস্থা খুবই খারাপ। পরিবারের এক সদস্য বুঝতে পারে ঝোপের আড়ালে কিছু লোক লুকিয়ে রয়েছে। গতি অনেকক্ষণ অপেক্ষা করার পর কাউকে না দেখতে পেয়ে গাড়ি স্টার্ট দেয়। খানিকটা দূরে গেলেই আয়নায় চিত্রা গর্ভবতী মেয়েটি আর জয়কে দেখতে পেয়ে গাড়ি থামায়। চিত্রা জয় মেয়েটি গাড়িতে ওঠে, কিন্তু বাকি পরিবারের সদস্যদের ফ্রান্সিস আরো করে বসে। ঝাঁসির ওপর স্বাক্ষর নেয়ার জন্য টর্চার করতে শুরু করে। জয় সাবধানতার সাথে গর্ভবতী মেয়েটাকে বাসে বসিয়ে দেয়। এরপর বাইরে নজর দিলে ঝাঁসি তাকে চোখের ইশারায় বাইরে আসতে মানা করে। তবে নিজের চোখের সামনে বোনের ওপর অত্যাচার হওয়া কি সহ্য করতে পারবে ভাইয়া? জয় চারপাশটা ভালো করে দেখতে শুরু করে। হঠাৎ করে কিছু একটা দেখে তার হাতের বেল্ট খুলে ফেলে। এরপর দেখা যায় জয় সোজা ফ্রান্সিসের হাতে তীর ছুঁড়ে মেরেছে। এক এক করে জয় নিশানা লাগাতে শুরু করে। গুন্ডারা ধেয়ে আসছে, তো জয় তার নিশানা লাগিয়েই যাচ্ছে। এক সময় ধনুক শেষ হয়ে যায়, তাই মারামারি শুরু করে। এসব দেখে দ্বিতীয়া ভয় পেতে শুরু করে। জয় তাকে সাহস জুগিয়ে চোখটা বন্ধ করে থাকতে বলে। মোটামুটি ধুলাই করা শেষে সকলকে ইশারায় বাসে উঠে যেতে বলে জয়। পরিবারের সকলে বাসে উঠে যায়। গুথি বলে, আগে টাকা দাও, তারপরে বাস চালু করব। ঝাঁসি নিজের সোনার আংটি গুথিকে খুলে দেয়, তবে এতেও তার পোষায় না। তাই ঝাঁসির হাজবেন্ড এবং চিত্রা কিছু জিনিসপত্র দেয়, গাড়ি ছেড়ে দেয়। জয় গাড়ির দিকে এগিয়ে যাবে, সে সময় ফ্রান্সিস একটা ছুরি তার শরীরে ছুঁড়ে মারে। আঘাতপ্রাপ্ত অবস্থায় কোনো মতে বাসে উঠে যায়। কিছু দূর যেতেই জয় রত্নার শরণাপন্ন হয়। রত্না তাকে কিছু জড়িবুটি গাছের কথা বলে। এরপর বারবার কিস করতে থাকে। জয় জিজ্ঞেস করে, এটা দিচ্ছ কেন? রত্না বলে, তোমার ফেসে আমি খুশি ছিলাম না, তাই তোমাকে আবারও ফিরিয়ে দিলাম। পথে যদি রত্ন বক্স দেখতে পাও তাহলে তাতে কিছু টাকা ফেলে দিও। ঝাঁসিকে পুলিশ অফিসার ফোন করে বলে, আমি আম্বারপুর প্রবেশ পথে অপেক্ষা করছি। এই এরিয়ার ভেতরে প্রবেশ করা আমাদের নিয়মের মধ্যে নেই ম্যাডাম। আশা করছি আপনি আমাদের সমস্যাটা বুঝতে পারছেন। আপনি এই বর্ডার লাইন পর্যন্ত চলে আসুন, এরপর আমরা আপনার পরিবারকে প্রোটেকশন করব ম্যাডাম। পরিবারের সদস্যরা এ কথা শুনে বলতে শুরু করে, প্রত্যাশিত সুরক্ষা আসেনি। যিনি আমাদের রক্ষা করেছিলেন তিনিও চলে যাচ্ছে। আমরা যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে ধরা পড়ে যাব, আর ধরা পড়লেই তারা আমাদের শেষ করে ফেলবে। তাই বাঁচার উপায় হিসেবে স্বাক্ষর করে দিন। ঝাঁসি বলে, কখনোই না। অতীতে দেখা যায় সন্তানহারা মাকে ঝাঁসি বলছে, তুমি কেন নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলছো? এই অন্বেষণ বাদ দাও। মা বলে, যখন আমাদের মতো মানুষ অন্যায়ের মুখোমুখি হয় তখন আমাদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই করে যেতেই হবে। ঝাঁসি বলে, সত্য উন্মোচন করা আমার দায়িত্ব এবং তোমার প্রাপ্য ন্যায় বিচার পাওয়া তুমি পাবে। মা বলে, শপথ করো যে যাই ঘটুক না কেন তুমি সত্য প্রকাশ করবেই। আমাকে কথা দিন ম্যাডাম। ঝাঁসি বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যাই হয়ে যাক না কেন আমি আমার কর্তব্য পালন করব। এই কথা শুনে পরিবার বলে ওঠে, তোমার শপথের জন্য আমাদের সকলের উপর বিপদ নেমে আসবে, তাই স্বাক্ষর করে আমাদের বিপদ মুক্ত করো। ঝাঁসি বলে, একবার প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আমাকে নতুন জীবন শুরু করতে হয়েছিল, আমি অন্যটা ভাঙতে পারছি না। এই বলে বাস থেকে বেরিয়ে যায়। পেছন থেকে তার মেয়ে মা বলে ডেকে ওঠে, কিন্তু তার বাবা তাকে আটকে নেয়। ঝাঁসি মরে যাবে এরপরেও স্বাক্ষর করবে না। ফ্রান্সিস তাকে মারতে ধেয়ে এসেছে, যেন ঝাঁসি মৃত্যুর শেষ প্রহরে এসে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তে জয় তাকে বাঁচিয়ে নেয়। ফ্রান্সিসের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে পাশেই পড়ে যায়। জয় বলে, যদি তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো এবং বেঁচে থাকো তাহলে তুমি মৃতের সমান, কিন্তু যদি তুমি প্রতিশ্রুতি রক্ষা করে মারাও যাও তবে তোমার নাম চিরকাল বেঁচে থাকবে। তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো ততক্ষণ আমি তোমার পাশে আছি। শুরু হয়ে যায় যাত্রা। এদিকে অরফান ফ্রান্সিসকে বলে,
ফ্রান্সিস, এদের পরিবারকে আর সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। গ্রামে গ্রামে খবর পাঠিয়ে দাও, ওই ফ্যামিলিকে যারা হত্যা করবে তাদের 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে দেবে। অন্যদিকে অন্বেষণের স্থানে 2জন মানুষ মারা গিয়েছে। সকলের অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু এর পরেও তারা তাদের অন্বেষণ থামাবে না, কারণ তারা বিশ্বাস করে ঝাঁসি ম্যাডাম অবশ্যই তাদের ন্যায় বিচার পাইয়ে দেবে। গ্রামে গ্রামে সেই পরিবারকে হত্যার খবর ছড়িয়ে পড়ে। বলা যায় ডাকাতদের পুরো একটা এলাকা রয়েছে, সেই এলাকার মানুষ সংঘবদ্ধভাবে এসব অন্যায়মূলক কাজকর্মে জড়িত রয়েছে। গভীর রাতে ঢাকঢোল পিটিয়ে 1 কোটি টাকার খবর সকল গ্রামবাসীকে জানানো হয়। পুরো একটা সম্প্রদায় মশাল জ্বালিয়ে ভাগে ভাগে বিভক্ত হয়ে ঝাঁসি পরিবারকে খুঁজতে শুরু করে। আর একদল গ্যাং তার লিডারের কাছে চলে আসে। এই হচ্ছে গ্যাং লিডার বাসাবা। তার একজন সঙ্গী বলে, আমরা কি দেবীর উদ্দেশ্যে শান্তি অনুষ্ঠান না করে রক্তপাত করব বলো? সাথে সাথে সেই ব্যক্তির মাথা কেটে ফেলে দেয় বাসাবা। বাসাবা বলে, আচার অনুষ্ঠান ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, আমরা মাত্র 10 টাকার জন্য মারতাম, দেবী আমাদের জন্য 1 কোটি টাকার একটা দান এনেছেন। এই বলে সকলে খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে জয় চিত্রাকে বলে, আমার অনিচ্ছাকৃত ভুলের কারণে সে তার কথা রাখার সুযোগ হারিয়ে ফেলেছে। অবশেষে তার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ এসেছে, এখন আমি তাকে সাহায্য করব। রত্না তার কাজের টাইমিং শেষে রেডি হয়ে বের হতে চায়। এ সময় গ্রামের কিছু লোকেরা এসে বলতে শুরু করে, রত্না, আমাদের গ্রামে তো লটারি লেগে গিয়েছে। গ্রামে এক পরিবার এসেছিল পুজো দিতে, সেই পরিবার গুথির গাড়িতে বর্তমানে রয়েছে। সেই পরিবারকে মারতে পারলেই 1 কোটি টাকা পাওয়া যাবে। এই জন্যই তো বাসাবা আটার লোকেরা তাদের মাঠে বেরিয়ে পড়েছে। এ কথা শুনে রত্না বলে, তোমরা চলে যাও, আমার আজকে একটু দেরি হবে। তারা চলে গেলে রত্না গুথিকে ফোন করে, তবে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপর অপেক্ষা করে কখন সেই ছেলেটি তাকে ফোন করবে। মাঝে একটা ফোন কল আসে, তবে অন্য নাম্বার থেকে। এর মধ্যে গাছে বসে থাকা সকলেই নজর রাখছে রাস্তার দিকে। হঠাৎ করে গাড়ি দেখতে পেয়ে বাঁশির সাহায্যে তাদের সঙ্গীদের ইশারা করে দেয়। হুট করে এই গাড়ি থেমে যায়। জয় নিচে নেমে দেখে মেয়েটির পানি ভাঙছে। সাথে সাথে রত্নাকে ফোন দেয়। রত্না তখন তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। রত্না ফোনটা রিসিভ করে বলে, হ্যালো দিল্লির ছেলে। এই কথা শুনে জয় কিছুটা থমকে যায়। রত্না বলে, তোমাদের মাঠে বাসাবার লোকেরা ধেয়ে আসছে। জয় বলে, আমাদের ইমার্জেন্সি ডক্টরকে হসপিটালে যেতে হবে। রত্না বলে, ওসব পরে দেখা যাবে, আগে কোনো মতে এই এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যাও। এই কথা শুনে তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে ফেলে। গাছে থাকা লোকজন আবারও ইশারা করলে তারা সেই মোতাবেক রাস্তার দিকে এগিয়ে যেতে শুরু করে। গর্ভবতী মেয়েটির নাম পল্লবী, যার অবস্থা বর্তমানে বেজায় খারাপ। বুধি যথাসম্ভব চেষ্টা করছে হত্যাকারীদের এলাকা থেকে বেরিয়ে পড়ার। হুট করে এই গাড়ি একটা খাদ্যে পড়ে যায়। এখন তারা কি করবে? জয় দ্রুত সবার হাতে গাড়িতে থাকা অস্ত্র ধরিয়ে দেয়। এরপর একটা কাপড়ের উপর পল্লবীকে শুয়ে 4 ধরে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে বাসাবার লোকেরা চলে এসে বলে, কি রে, তোর গাড়িতে থাকা সেই পরিবারই কোথায়? তুই জানিস ওদেরকে মারতে পারলেই 1 কোটি টাকা দেয়া হবে? এ কথা শুনে গথির চোখ ছানা বড়া হয়ে যায়। সে প্রথমে এক রাস্তা দেখালেও পরে অন্য রাস্তা দেখায়। এতক্ষণ পল্লবীর মুখ চেপে ধরলেও এক পর্যায়ে এত কষ্ট সহ্য করতে না পেরে সে ব্যথায় চিৎকার করে ওঠে। আওয়াজ শুনে গুন্ডারা সেই দিকে এগিয়ে যেতে শুরু করে। অবশেষে জাসির পরিবার গাছে ঘেরা একটা খোলা মাঠে চলে আসে। পাথরের মধ্যে চেয়ার সিস্টেম করে পল্লবীকে শুইয়ে দেয়। জয় আর চিত্রা গাড়ি থেকে নেমে আসার সময় সম্ভবত গাড়ির মধ্যে থাকা একটা তেলের বালতি নিয়ে এসে সেই তেল গাছে ছড়িয়ে দেয়। এদিকে ডেলিভারির কাজ শুরু হয়েছে, আর জয় গাছের একাংশে আগুন জ্বালিয়ে দিয়েছে, যার জন্য রাউন্ড শেপে পুরো এরিয়ার গাছে আগুন ধরে জায়গাটা আটকে গিয়েছে। এসব কিছু কিন্তু ছোট দ্বিতীয়া তার নিজের চোখের সামনে ঘুরতে দেখছে। তার মনে কিছুটা ভয় কাজ করে। বাসাবার লোকেরা আসতে শুরু করে। পুরো এরিয়ায় আগুন দ্বারা আবদ্ধ হয়ে যায়। ডেলিভারির ইনফরমেশন সম্পর্কে সবকিছুই রত্না ফোনের মাধ্যমে বলছিল। এদিকে বাসাবার লোকেরা একজনের উপর আরেকজন উঠে আগুনের এরিয়া পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আর জয় একাই সাহসের সাথে লড়তে শুরু করে। মারামারি চলতেই থাকে, যাতে করে ফ্যামিলির কিছু মেম্বারও ক্ষতিগ্রস্ত হয়। তবে তারপরও জয় সর্বোচ্চ চেষ্টা করে প্রতিটি গুন্ডাকে প্রতিহত করার। পরিবারের সবাই আর ছোট দিদিয়া ধর্মীয় তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। এতটা কষ্টের পর অবশেষে সন্তানের জন্ম হয়, আর জয় পুরো মাঠকে যেন মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। এরপর সেই সন্তানকে নিয়ে পুরো পরিবার গাছের একাংশ থেকে বেরিয়ে পড়ে। ততক্ষণে বাসাবার লোকেরাও অপর অংশ থেকে ভেতরে ঢুকে পড়েছিল।
তবে দেখা যাচ্ছে ভেতরের অংশে কেউ নেই। অপর প্রান্তে সরু রাস্তা বয়ে গিয়েছে, তাই তারা সেই দিক থেকে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সামনেই নদী দেখতে পায়, যাওয়ার আর কোনো জায়গা নেই। ততক্ষণে 3টা নৌকায় তাদের পরিবার নদীর মাঝপথে চলে গিয়েছে। অতএব বাঁচাবার লোকেরা তাদের আর ধরতে পারে। এবার তো অরফান আরো রেগে যায়। সেই রাগ গিয়ে তার কর্মচারীর উপর দেখায়। ফ্রান্সিসকে গুথি বলে, আমি যদি ওই পরিবারকে মারতে পারি তাহলে আমাকে একা তোমরা কি 1 কোটি টাকা দেবে? ফ্রান্সিস বলে, এত মানুষ চেষ্টা করেও ওই পরিবারটিকে মারতে পারলো না, তুমি একা কি করে মারবে? গুথি বলে, আমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, ডিল ফাইনাল। তবে প্রথমেই ওই গ্রামের এমার্জেন্সি যে কল সেন্টার, সেখানকার মেয়েটিকে মেরে ফেলতে হবে, কারণ ওর কারণে কোনো না কোনোভাবে পুরো পরিবার বেঁচে যাচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে জয় রত্নাকে ফোন করে বলে, তোমার জন্য সুস্থভাবে আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে। এখন তুমি বলো ওর নাম কি রাখা যায়? রত্না বলে, ওর নাম চামুণ্ডেশ্বরী। জয় বলে, নাম তো সুন্দর দিলে, কিন্তু এখন বাচ্চা সামলাবো কি করে, তার টিপস দাও। রত্না বলে, আমি তো এখনো বিয়ে করিনি, টিপস কি করে দেব? এ সময় গ্রামবাসীরা এসে বলে, রত্না, ওই পরিবারটিকে সবাই অ্যাভয়েড করছে, আমরা গ্রামের শেষ মাথায় অপেক্ষা করব, তুইও চল আমাদের সাথে। রত্না বলে, আমার অনেক কাজ আছে, তোমরা যাও। জয় পড়ে যায় টেনশনে, কারণ তারা যদি সেখানে তাদের পরিবারের জন্যই অপেক্ষা করে তাহলে তো ঝাঁসি পরিবার বিপদে পড়ে যাবে। রত্না বলে, তোমরা যেখানে আছো সেখান থেকে 3 কিলোমিটার হেঁটে গেলে একটা পুরনো পাথরের গাছ দেখতে পাবে। এটা সেখানকার সবচেয়ে বড় গাছ। কাটা ঝোপের মধ্য দিয়ে একটা ছোট পথ আছে, যদিও পার হওয়াটা খুব মুশকিল। তারপরে চেষ্টা করো, প্রতি 10 মিনিটে আমাকে ফোন করো, আমি ডিরেকশন দিয়ে দেব। এ সময় পরিবারের সকলে খেয়াল করে দিদিয়া আশেপাশে কোথাও নেই। সকলে খুঁজতে শুরু করে। জয় বলে, নদী পার হওয়ার পর সে অবশ্যই এই বিন্দু এবং এখানকার মাঝামাঝি কোথাও রয়েছে। এক সদস্য বলে, তুমি গেলে গিয়ে সেখানে ওকে খুঁজে পাবে। এই কথায় জয় রেগে যায়। এরপর আবার মাথা ঠান্ডা করে বলে, আমি যেভাবেই হোক দিদিয়াকে খুঁজে বের করব। দিদিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে জয়। দেখা যায় দিদিয়া একটা ফাঁদে পড়ে গিয়েছে, চিৎকার করে কান্না করছে। জয় মশাল নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে গুন্ডারা সোনার হরিণ তাদের হাতের কাছে পেয়ে যায়। গুন্ডারা আলোচনা করে আগে বাচ্চাটাকে শেষ করে তারপর পুরো পরিবারকে শেষ করে ফেলবে। অন্যদিকে অনেকটা রাস্তা গেলে পুরো পরিবার গুথিকে দেখতে পায় আর তাকে পেছন থেকে ডাক দেয়। চিত্রা তাদের চুপ করতে বলে, তবে কেউ যেন সন্দেহ না করে, তাই গুথি তাদেরকে দ্রুত গাড়িতে উঠতে বলে, কারণ আশেপাশের গ্রামবাসীরা তাদেরকে মেরে ফেলবে। একমাত্র তার কাছেই এই পরিবার নিরাপদ থাকবে এমন আশ্বাস জানায় গুথি। অবশেষে সকলেই গাড়িতে উঠে পড়ে। অনেকটা রাস্তা পেরিয়ে একটি গুহার মধ্যে পরিবারের সকলকে রেখে বলে, আমি আমার জীবনে অনেক টাকা কামাতে চাই, সেই জন্যই তোমাদের সকলকে এক এক করে মেরে ফেলবো। জঙ্গলের মধ্যে দিদিয়াকে মারতে সকলে এগিয়ে আসে। ঠিক এই মুহূর্তে জয় এসে দিদিয়াকে নিয়ে পালাতে শুরু করে। গুহার মধ্যে গুথি সকলকে মারতে চাইলে চিত্রা তাকে প্রতিহত করতে চেষ্টা করে। দুই পাশেই হাড্ডাহাড্ডি লড়াই চলে। এই পরিস্থিতি দেখে দিদিয়ার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। হিরো একজনের ধুতি খুলে নিজে তা পরে আবারও সবাইকে চরম ধুলাই করতে শুরু করে। গুহার মধ্যে একসময় গুথি ঝাঁসির গলায় শাড়ি পেঁচিয়ে টানতে শুরু করে। পুরো পরিবার তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। সে সময় আবারও চিত্রা তার উপর আক্রমণ করে ফেলে। অবশেষে গুথির চুলের কাঁটা দিয়ে তার চোখে আঘাত করে। নিস্তেজ হয়ে গুথি পড়ে যায়। কিছুক্ষণ পর উঠে আবারও চিত্রার গলা চেপে ধরে। এবার চিত্রা সজোরে একটা ছাটা দেয়। গুথি 10 হাত দূরে গিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে এত ভয়ানক কাহিনী দেখে এক পর্যায়ে তো দিদিয়া রক্ত বমি করতে শুরু করে। গুহার মধ্যে শয়তানের প্রাণ আবারও জাগ্রত হয়। চিত্রাকে উপরে জাগিয়ে সরু পাথরের মধ্যে ঢুকিয়ে দেয়। চিত্রার পিঠ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। ঝাঁসি যেন এসব কিছু আর সহ্য করতে পারছিল না। চিত্রাকে নিচে ফেলে দেয়া হয়। গুথি সামনে এগোতে গেলে এবার চিত্রা আবার আক্রমণ শুরু করে, একের পর এক আঘাত করে। অবশেষে হয়তো তার প্রাণ নিয়ে নেয়। এক পর্যায়ে এসে নিজেও নিস্তেজ হয়ে পড়ে। জঙ্গলে মামা তার ভাগিনীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। একটা গাছে বাদুড় ঝুলন্ত অবস্থায় দেখে মশালটি সেই গাছের দিকে ছুঁড়ে ফেলে। ফলে বাদুড়গুলো চারিদিক উড়তে শুরু করে, যার জন্য সামনের দিকে এগিয়ে যেতে গুন্ডাদের সমস্যা হচ্ছিল। সেইখান থেকে জয় পালাতে সক্ষম হয়। দিদিয়া এতক্ষণে সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছে। তার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। জয় তাকে বারবার ডেকে জাগানোর চেষ্টা করে। এক পর্যায়ে তো কান্না করে বলেই ফেলে, দিদিয়া, তোমার মামা থাকলে তোমার কিছু হবে না। এই মুহূর্তে দিদিয়ার হুঁশ ফিরে আসে। দিদিয়া মোটামুটি স্বাভাবিক হলে জিজ্ঞেস করে, তুমি আমার মামা হও, কিন্তু আর কাউকে কেন বলনি? জয় বলে, এটা সিক্রেট, শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। জয় দিদিয়াকে নিয়ে আবারও নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। এসে দেখে চিত্রার অবস্থা খুব খারাপ। দুজন দুজনের হাত ধরে। চিত্রা তার জীবনে নিয়ে আসা অসম্ভব সুন্দর মুহূর্তগুলোর জন্য জয়কে ধন্যবাদ জানায়। শেষ মুহূর্তে চিত্রা বলে, গোল্ড মেডেল পাওয়া কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। চিত্রা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সময়ের ব্যবধানে তাদের পুরনো সম্পর্ক, মধুর বন্ধুত্ব সবকিছুই শেষ হয়ে যায়।
এত কিছু সহ্য করতে না পেরে ঝাঁসি সিদ্ধান্ত নেয় সে এই বিষয়ে আর কোনো প্রতিবাদে জড়াবে না। জয় বলে, যদি আমরা এখনই হাল ছেড়ে দেই তাহলে তার মৃত্যু বৃথা যাবে। পরবর্তীতে জয় কোন জায়গায় যাবে সেই জায়গার নাম গ্রামের এক ব্যক্তি রত্নাকে বলে দেয়। তবে রত্নার সন্দেহ হয় এই কথা তারা কি করে জানলো, কিন্তু চোখের পলকে রত্নার কর্মস্থানে আগুন ধরিয়ে দেয়া হয়। রত্না কোনো মতে সেই স্থান থেকে তার ঘোড়া নিয়ে পালিয়ে চলে আসে। জয়ের পুরো পরিবার গাড়িতে করে একটি ব্রিজ পার হয়ে যাচ্ছিল, তবে একটা সুইচে ঘোড়ার পা লাগার কারণে পরিবারের সদস্য ঘোড়া সহ ছিটকে পড়ে যায়। দ্বিতীয় সুইচের উপর বাচ্চার সেই ঝুড়িটি পড়ে যায়। কোনো মতে সুইচের বর্ডার লাইন পেরিয়ে জয় সেই বাচ্চার ঝুড়ির কাছে চলে যায়। এদিকে ফ্রান্সেস সেখানে চলে এসেছে। এরপর ঝাঁসির উপর অত্যাচার শুরু করে। ছোট্ট দ্বিতীয়া একটা হাতুড়ি নিয়ে তার মাকে বাঁচাতে গেলে ফ্রান্সেস তাকে লাথি মেরে দেয়। এরপর ঝাঁসির পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। দ্বিতীয়া চিৎকার করে তার মামাকে ডেকে ওঠে। দ্বিতীয়া বলে, তোমার বোনকে মেরে ফেললো মামা। জয় এমন একটা পজিশনে ছিল যে চাইলেই হুট করে ঝাঁসির সাইডে আসতে পারবে না, কারণ বর্ডার লাইনের এরিয়াতে পা পড়লেই পুরো জায়গাটা ব্লাস্ট হয়ে যাবে। এরপরও কোনো মতে জয় এ পাশে চলে আসে বাচ্চা নিয়ে। এসে দেখে বোনের এই অবস্থা। ভাই যেন দানবে রূপান্তরিত হয়ে যায়। এক এক করে সব গুন্ডাকে মারতে শুরু করে। ঝাঁসির পেট থেকে অঝোরে রক্ত বেরিয়ে পড়ছে। সকলেই পেট চেপে ধরে বসে আছে, কিন্তু রক্ত পড়া কন্ট্রোল হচ্ছে না। জয় এক এক করে সকলকে মেরে ফেলে। তবে ফ্রান্সেস তার বোনের গলায় ছুরি ধরে এবং দুলাভাইয়ের গলা চেপে ধরে। জয় হুট করেই হাওয়ায় মিলিয়ে যায়। এরপর একটা ঘোড়ায় চড়ে এসে তীরের মাধ্যমে ফ্রান্সেসের দুটি চোখ নষ্ট করে ফেলে। সকালের আলো ফুটলে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বাসাবা এই মুহূর্তে অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে যাবে। রত্না এসেই বাসাবাকে শেষ করে দেয়। সকলেই অবশেষে সেই এরিয়ার গন্ডি পেরিয়ে পুলিশ টিমের কাছে পৌঁছে যায়। বন্দি ম্যাডাম ম্যানেজারকে বলছে, কি টেনশন হচ্ছে? এবার তো তোমার স্যার খাঁচায় বন্দি হবেই। ম্যানেজার বলে, আমার স্যারকে যারা অ্যাডপ্ট নিয়েছিল স্যার তাদের গাড়িতেই যান্ত্রিক ত্রুটি লাগিয়ে দেয় আর তারা মারা যায়, যার জন্য তাদের ইন্স্যুরেন্সের সমস্ত টাকা স্যার পেয়ে যায় আর এই সাম্রাজ্য তৈরি করে। এরপর থেকে যখনই কোনো কারখানা ক্ষতিগ্রস্ত হয় স্যার ঠিক একই টেকনিক ফলো করে, অর্থাৎ বিমা টাকা পাওয়ার জন্য স্যার ইচ্ছে করে বিস্ফোরণের নাটক সাজায়। হসপিটালে দেখা যায় সদস্যদের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে জয়ের বোনের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য শারীরিক কন্ডিশন খুবই খারাপ রয়েছে। এমার্জেন্সিতে শহরের হসপিটালে ঝাঁসিকে ট্রান্সফার করতে হবে, কারণ অপারেশন দ্রুত করতে না পারলে জীবনের সংশয় থাকবে। তবে পুলিশ অফিসার জানায় অরফান আজারওয়াল পুরো শহর তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, এমনকি শহরের প্রতিটা স্থানে তার ব্যক্তিগত সেনাবাহিনী মোতায়েন করেছে। জয় বলে, আমাদের 9টার মধ্যে কালেক্টরের অফিসে পৌঁছাতে হবে। দুলাভাই বলে, ডাক্তার বলেছে এমার্জেন্সিতে ঝাঁসিকে শহরের হসপিটালে নিতে, আর তুমি কালেক্টরের অফিসে নিয়ে যাওয়ার কথা বলছো। তুমি কি সত্যি ওর ভাই? জয় বলে, যদি তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো এবং বেঁচে থাকো তাহলে তুমি মৃতর সমান, আর যদি প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে মারা যাও তাহলে মৃত্যুর পরেও সকালে তোমাকে স্মরণ রাখবে। স্যার, আপনি আমাকে একটা সাহায্য করবেন। সিন পরিবর্তিত হয়। খবর পাওয়া যায় একটা কন্টেনার যুক্ত গাড়িতে জয় তার বোনকে নিয়ে বেরিয়েছে। গুন্ডারাও তার পিছু করতে শুরু করে। অনেক দৌড়ঝাঁপ শেষে জয় ওরফানের বাসার সামনে চলে আসে। কন্টেনার খুললে ভেতরে ফাঁকা দেখতে পাওয়া যায়। এদিকে অরফান সাউন্ডপ্রুফ মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ম্যানেজার তো টেনশনে পড়ে যায়, কারণ কন্টেনারের মধ্যে তো ঝাঁসি ম্যাডাম নেই। অরফান বলে, আরে তুমি তো ভাবছো তুমি শহরের। অরফান বলে, তুমি তো ভাবছো তুমি আমাদের লোকেদের বোকা বানিয়েছো, কিন্তু আমরা সেই কালেক্টরের দেয়ালের মধ্যে থাকা প্রতিটি ব্যক্তিদের কিনে নিয়েছি। যে মুহূর্তে সে কালেক্টরের অফিসে প্রবেশ করবে সেই মুহূর্তে সে শেষ হয়ে যাবে। সে না থাকলে প্রতিবেদন জমা দেবে কে? আর তাদের বাঁচানোর জন্য তুমি তো সেখানে যেতে পারবে না। এই কথায় জয় টেনশনে পড়ে যায়। শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া, এক প্রকার মারামারি বললেও চলে। একসময় পানির পাইপ দিয়ে অরফানের সেই বক্সে আঘাত লাগে। সে ব্যথায় চিৎকার করে ওঠে। ম্যানেজার সকলকে চুপ করতে বলে এবং সাইলেন্ট সহকারে সব কাজ করতে বলে। পুরো পরিবেশ দেখে জয়ের আর বুঝতে বাকি থাকে না তাদের দুর্বলতা কি। সকলকে সে হুঁশিয়ারি দেয়, যদি কেউ তার দিকে এগিয়ে আসে তাহলে বক্সে আঘাত করলেই তাদের বসের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এদিকে ঝাঁসি কালেক্টরের অফিসে চলে গিয়েছে। গুন্ডারা তার দিকে নজর রাখছে। ততক্ষণে গাড়ি করে জয় আরফানকেও সাথে নিয়ে এসেছে। সাধারণ জনগণ বুঝে যায় এখানে আসল রাক্ষস কে। সন্তান হারা মা লোহার লাঠির সাহায্যে কাঁচের গ্লাসটি ভেঙে ফেলে। অতিরিক্ত শব্দের জন্য অরফানের শারীরিক অবস্থা খুব খারাপ হতে শুরু করে। ঝাঁসিকে নিয়ে জয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গুন্ডারা আসলেই তাদেরকে প্রতিহত করছে। এদিকে বাইরে মাই স্ট্রিলের নার্সিং ট্রেতে কাঁচি দিয়ে বাড়ি দেয়, যে আঘাত অরফানের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতি দেখে সকল জনসাধারণ একই কাজ করতে শুরু করে। অবশেষে ঝাঁসি কালেক্টরের রুমে গিয়ে পৌঁছায় এবং সকল তথ্য প্রদান করে। বাইরে অরফানের নাক কান থেকে অতিরিক্ত শ্রবণের ফলে রক্ত বেরিয়ে যায়। অবশেষে তিনি মারা যান। এক পর্যায়ে প্রতিটি সাধারণ জনগণ তাদের ন্যায্য বিচার পায়। সন্তান হারানো মা ঝাঁসি ম্যাডামকে
তার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানায়। ঝাঁসি ম্যাডাম বলে, ধন্যবাদ আমাকে নয়, এই ছেলেটিকে দিন। সে তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে এইখানে এনেছে। আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সে আমাকে সাহায্য করেছে। মা জিজ্ঞেস করে, উনি কে হয় আপনার? ঝাঁসি জয়ের হাত ধরে বলে, আজ থেকে সৃষ্টিকর্তার উপহার দেয়া আমার ভাই ও। যেভাবেই হোক অবশেষে জয়ের ইচ্ছা পূরণ হয়েছে। 6 মাস পর জয় গোল্ড মেডেল জিতে। সেই মেডেলটি চিত্রার কবরের কাছে নিয়ে গিয়ে বলে, চিত্রা, আই মিস ইউ। এরপর রত্নার বাড়িতে চলে যায়। রত্না তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। জয় বলে, আমি সেই দিল্লির ছেলে। রত্না বলে, তুমি ফিরে আসলে কেন? জয় বলে, তোমার সাথে দেখা করতে। এরপর তাদের এক নতুন সূচনা শুরু হয়। আর এইভাবে মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকে অনেকক্ষণ বকবক করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।